হচ্ছে সেখানে মগধপুর নামক রাজ্যের রাজা নাম ছিল বীরবর। বীরবর অনেক প্রজার মধ্যেই রণ্যরত্ন নামে এক বৈশ্যজয়ী বণিক ছিলেন। ওই বণিকের মদন সুন্দর নামে পরম সুন্দরী এক কন্যা ছিল। বসন্ত উৎসবের দিনে মদন সুন্দর খুব সুন্দর সাজে সেজে সখীদের সাথে মনের আনন্দে গোপনে বেড়াচ্ছিলেন। তখন সেই সময় ধর্মদর্দ বণিকের সেরা সোমদত্ত বসন্ত উৎসবের দিনে যোগ দিতে পারবে উপস্থিত হয়। যে দূরে পরম সুন্দরী কন্যাকে দেখে মুগ্ধ হলো, তার খুব ইচ্ছে হলো তাকে বিয়ে করার। সেই সোমদত্ত বললেন যে আমি তাদের কাছে কি মনের ইচ্ছার প্রকাশ করলো। সোমদত্ত মদনসেনা বলল 5 দিন পর তোমার বিয়ে হবে, তবে কথা শুনে শ্বশুর বাড়িতে যাওয়ার আগে তোমাকে দেখা করে যাবো। নির্দিষ্ট দিনে মদনসেনার বিয়ে হলো। রাত্রিটা চলে যাওয়ার পর মদনসেনার কাপড় সর্বাঙ্গ ঢেকে খাটের একপাশে চুপ করে বসে রইল। তারপর স্বামী সোমদত্তকে ঘটনা খুলে বলল। একথা শুনে মদনসেনা স্বামীর প্রথমে উত্তরে করলো, পরে তার মত দিল না। বললো না না না, যে যখন ছাড়বে না তোকে যাও, কথা বলতে দিচ্ছে তখন আমাকে উচিত। মদনসেনা স্বামীর উদ্দেশ্যে মাঝরাত্রিরেই বিয়ের গয়না খুলে সমস্ত কাপড় ঢেকে বাড়ি চলে গেল। এদিকে চোর এসে পথে ধাক্কা বললে, তোমার কিন্তু ভয় ডর নেই যে একে গয়না পরে একা একা অন্ধকার রাতে কোথায় পথে বেরিয়েছ? এই গুলি কোথায় খুলে ফেলে দাও। ভয় পেয়ে ভয় পেয়ে বাইরে প্রকাশ করল বণিক দত্তর মেয়েকে আমি স্বামীর অনুমতি নিয়ে দত্তর সঙ্গে দেখা করতে গিয়ে বাড়িতে যাচ্ছি প্রতিজ্ঞা করতে। ভাই তুমি এইসব গয়না খুলে প্রতিজ্ঞা করতেছো, তুমি কিছুক্ষণের অপেক্ষা করো, আমি ফিরে আসি। তারপর অত্যন্ত কথার বিশ্বাসী হয়ে চোরটাকে ছেড়ে দিয়ে বললে আসবে। সেখানে বসে রয়েছে। সোমদত্তের বাড়িতে গিয়ে দেখলো সে ঘুমিয়ে আছে। তাকে জাগিয়ে তোলায় সোমদত্ত এক গভীর রাতে তাকে মদনসেনাকে দেখে খুবই অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এত রাতে এখানে কীভাবে এলে? মদনসেনা মৃদু হেসে বলল, তোমার যে কথা দিয়েছিলে সেই কথা রাখতে আমি স্বামীর অনুমতি নিয়েছি। সোমদত্ত কিছুক্ষণ জিজ্ঞাসা করলো যে তুমি যে বদনাকে বাঁধানোর জন্য এতদিনে করে স্বীকার করেছো, এই জন্য আমি খুব খুশি। সব জেনে শুনে তোমার স্বামী আমাকে এতে দিয়েছে, তাতে মহাপার পরিচয় যায়। তুমি নিরাপদে যাও। ফিরবার পথে মদনসেনার সঙ্গে দেখা করে চোরের দেখা হলো। চোর জিজ্ঞাসা করলো, এত তাড়াতাড়ি ফিরে এলে ভাবে? সব শুনে সে চোর বললো, আমি কি তোমার গয়না নেবো? যে তোমার মতো ভালো মেয়ের গায়ে গয়না খুলে দিলে আমার খুব পাপ হবে। তুমি নির্ভয়ে বাড়ি ফিরে যাও। মদনসেনার স্বামীর কাছে সে বললো, তার কী ব্যবহার? ওর মদনসেনা তার স্বামীর কাছে এসে বললো, তুমি আগের মতো তার সঙ্গে তাড়াতাড়ি চুপ করে বসে হয়ে রইল। মহারাজ বললো বলতে হবে, তুমি কাকার হৃদয় না ভালো মানুষ বলবে, ভালো মানুষ বলবো কেন মহারাজ? রাজা বললেন, কারণ মদনসেনার স্বামী খুব খুশি ও তাকে দেয়নি, কিন্তু পরে বিরক্তি হয়ে যে সোমদত্ত উচিত হয়নি অত রাত্রে মদনসেনাকে একা যেতে দেওয়া। যদিও কথা বলতে যাচ্ছিল, কিন্তু অত গায়ে না পড়ে অসন্তুষ্ট যাওয়া উচিত না। এই চোরের সুযোগ করে সেই গভীর রাতে মদনসেনা একা পেয়ে সে অন্ধকারে এই কাছে সে শ্রদ্ধা দেখিয়ে তাকে বিশ্বাস করবে, এমন উদারতা সামান্য চোরের কাছে এতে আশা করা উচিত নয়। অডিও কুতুবে আবার প্রশ্ন করে সেই গাছের বিছানাকে যা করতে বলেছিল সে স্বাস্থ্য আরম্ভ করলো। গৌড় দেশে বর্ধমান নামে এক নগর ছিল, যেখানে গুণশেখর নামে এক রাজা ছিলেন। তার বন্ধু ছিল অভয়চন্দ্র। এই মন্ত্র সে বৌদ্ধ ছিলেন। মন্ত্রীর মুখে যা বাণী শুনে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ধর্মগ্রন্থ গ্রহণ করে রাজা পূজা দিলেন এবং হিন্দু শাস্ত্র সকল বন্ধ করে দেওয়ার পরে রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলেন, আমার রাজসভায় ওইসব কিছু করো এবং যাকে ওইসবে করলে কঠোর শাস্তি পেতে হবে। প্রজার এতদিনের সুস্থ মনে তাকে ত্যাগ করে ভয় পেয়ে গেল। সে বলতে দেবী পূজা করে দেওয়া হলো। অভয়চন্দ্র বললো, হ্যাঁ আমি সামনে কথার মূল হলো এই অহিংসাই পরম ধর্ম। সব ধর্মের ওপরে অহিংসাই ধর্ম। হাতের মতো দেহধারী হাতির মতো দেহধারী প্রাণী আরম্ভ করে ক্ষুদ্র পোকামাকড় পর্যন্ত সামান্য মূল্য তাকে বিনাশ করে মহাপাপ। আমাকে রক্ষা করো। পরের মাংস খেয়ে নিজেদের দেহের মাংস বৃদ্ধি করে তাদের সাথে পাপি এই জগতে আর নেই। তারা যখন মৃত্যুর নরকে যায় মাংস নেয়, মদ খাওয়াটাও পাপ। মদ মাংসের সঙ্গে আয়ু, বল বৃদ্ধি, ধন সব কিছুই বাড়ে। এইসব বললে অভয়চন্দ্রকে বললে এইভাবে বৌদ্ধ ধর্মের প্রকৃত যে কোনো কাকারে বৌদ্ধ ধর্ম গুণগান করলে এই পুরস্কৃত করা যায় ফিরে পারতে হবে। তারপর একদিন মিত্রকে বললে তার ছেলে অমরাজি ছিলেন হিন্দু ধর্ম, সে ছিল তার আহ্বান। সে বৌদ্ধ ধর্মকে বললেন, অবচন্দ্রের কাছে কঠিন শাস্তি দিলেন। তার মাথা মুড়িয়ে কাঁথায় চাপিয়ে সমস্ত গয়না খুলে বাইরে এসে গেলেন। এতদিন তাদের সন্তান হিন্দু ধর্ম ফিরে পেল। অথবা দিনে তাকে বললে, আজকে সেই ভুবনে সুন্দর সরোবর আছে, সবচেয়ে অনেক পদ্ম ফুল ফুটেছিল। রাজা সেই নিজে সরোবরে নেমে সেই স্নান করে দেবে, প্রাণীদের
থেকে নিয়ে গেলেন, কিন্তু একটা রানীর ছেলে পায়ের ওপর রেখে দিয়ে তিনি আঘাত করে যে পা ভেঙে গেল। সে বললে আজকে আমি এত নানাভাবে ব্যথা দূর করার চেষ্টা করতে লাগলো, এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আকাশে পূর্ণ চাঁদ উঠেছিল, সেই উপবনের জ্যোৎস্নায় থই থই করছে চাঁদের আলো লেগে রানীর গায়ে ফোসকা পড়ে গেল। সে ব্যথাটা ছটফট করতে লাগলে, সেই সময় সেই গৃহস্থের বাড়িতে খাবার দিচ্ছে সব তৃতীয় রানী মূর্ছা গেল। এইসব দেখে কিংকর্তব্য হয়ে বসে রইল এবং অদ্ভুত ক্ষমতা বলে, আমাকে তোমাকে কীভাবে এই তিন রানীর মধ্যে কার শরীর সবচেয়ে কোমল, এরা বলে খুবই সহজে তাদের আলো গায়ে ফুসকা পড়ে যায়, আমি তাকে সবচেয়ে শরীর কোমল বলবো। এরা বলে তাড়াতাড়ি আবার সিঁড়ির কাছে গিয়ে উঠলো। রাজাও তাকে গাছ থেকে নামিয়ে চলতে আরম্ভ করলো। বেতারা একাদের গল্প আরম্ভ করলো। পুণ্যপুর নামে এক রাজার বদ্ধ ছিল। রাজা ছিলেন সেই সময় রাজা দেবতাদের ভক্তি ছিল, দান করা যেভাবে দিন কাটতো তাদের। এবার 3 দিন সত্যপ্রকাশ থেকে বলে দেখা যাবে, দেখলেন রাজাকে আমি কেমন করি তোমাকে খেটে মরি, এবং রাজা হাই লাভ করতে বললো। আবার সমস্ত গায়ে না খুলে আমার ক্ষমতা কি আছে দেখো, এই পৃথিবীতে আমার মধ্যে যদি না করলাম তবে রাজা হলাম কেন? তাই আমি শুধুই ঠিক করেছি, যদি তুমি সব কাছে তুমি আমাকে তুমি রাজ্য করবে এবং যেতে হতে বিচার ধৈর্য এবং সেই হোক না একাত্ম থেকে সেই চলতে লাগলো এবং তাকে অল্প দিনের মধ্যেই শান্তি করে বললো। একদিন বাড়িতে এসে এক মনে চিন্তা করতে লাগলেন যে স্ত্রীর লোক বললো, তোমার কি হইতে পারো তো সবসময় দেখি আর একই মনে ভাবছো, আগে যে তুমি এমন ছিল না, সত্যি বলবো তুমি যে জানো না ভর করেছো সেই রাজ্যে দেখেছো তুমি আমাকে সব কিছু সম্ভব হয়েছে না। কী বললে আগে আমি তোমাকে যখন তুমি একে ছেড়ে দাও, কিছুদিন পর ঘুরে আসবে, শরীর মন দুই ভালো হবে। সত্যি বললে আজকে চলো আজকে আমি ঘুরে আসি। এবার আমার মহাদেবের মন্দিরে প্রবেশ করলেন, পূজা দিতেন এবং সেই সমুদ্রের ধারকে গাছের দেখতে পেলেন। সমুদ্রের ঢেউ ওনার গাছের আর কিছু মাথায় উঁচু দেখতে একটা বিনা গাছের মধ্যে সত্যপ্রকাশ তন্ময় হয়ে অপূর্ব দৃষ্টি থাকলো এবং পরে এই গাছটা আস্তে জলের নিচে জলের নিচে নিয়ে দেখা সে আর তাড়াতাড়ি ফিরে এলো। দেখা সমস্ত কথা বললে রাজা সত্যপ্রকাশ বললেন, তাই তিনি আজকে দেরি না করে সত্যপ্রকাশের রাজসভা নিয়ে এসে বললে আজকে উপস্থিত। সেখানে গিয়ে সত্যপ্রকাশের কাছে যারা শুনেছি যে সবই তাড়াতাড়ি গিয়ে এই দৃশ্য তাড়াতাড়ি খুশি গিয়ে এই সোনার কাছে এসে বসলেন এবং গাছ থেকে নিয়ে তখনই পাতালে চলে গেল। পাতালে নিয়ে সরম সুন্দরী কন্যাকে দেখে বীরত্ব মুগ্ধ হয়ে, তুমি এখানে কী করছো, কি তোমার পরিচয় কী রাজা বললো, পূর্ণ নামে বলে তোমার রূপ গুণে আমি মুগ্ধ হয়েছি, আমি এখানে এসেছি। মেয়েটি বললে, তোমাকে যে সমস্ত আমি সেই রানী করে রেখে দেবো, শর্ত অমাবস্যার দিনে আমি দেখা করতে পারবো না। রাজা বললেন, গন্ধর্ব সেন দুজনের বিয়ে হলো, তখন দুজনের মনের আনন্দে দিন কাটাতে লাগলো। তারপর অমাবস্যা এলে, তারপর এখান থেকে চলে গেলে, কারণ তারপর সে কৌতূহলী হয়ে অত রাত্রে তাড়াতাড়ি তরবারি নিয়ে এসে লুকিয়ে থাকতে দেখতে পেয়েছে। তিনি দেখলেন যে মাঝরাতে একটা রাক্ষস সামনে ঢুকছে। রাজা নিজেকে ঠিক রাখতে পেলেন না, রাক্ষসের সামনে উপস্থিত হয়ে হাতে তরবারি সেখান থেকে রাক্ষসের মাথাটা কেটে ফেললো। আর নিয়ে যখন দেখেছে চোখের জল আর এসে জল পড়া চোখে, সে বললো, তুমি কি বাঁচালে, এতদিন কি যন্ত্রণা করেছি তোমাকে, আমাকে জিজ্ঞাসা করো কেন তুমি এতদিন পরে আমাকে সহ্য করছো, আর তোমার প্রকৃত পরিচয়টাই বা কি? আমি বললেন, তোমাকে সবাই শোনো বিশেষ এই দুঃখের কথা, গন্ধর্ব বিদ্যালয়ের মেয়ে, আমি তো রত্ন আমার বাবার আলাদাই মেয়ে ছিলেন। আবার যখন খেতে বসেছি তখন আমি যখন না খাই, আমি খাওয়া ছাড়া একদিন থেকে খেলা করতে গিয়ে খাবার সময় একদম ভুলে গিয়েছিল। আবার আমার ওপর খুবই রেগে গেলেন যে আমাকে বিষাদ দিলেন যে আজকে তোমাকে তো পাঠালো, আর আমি অমাবস্যা দিলে এক রাগ করে নানাভাবে কষ্ট দেবো। এইভাবে ভয়ঙ্কর শুনে আজকে কাঁদতে বললো, মাথা কাটাতে উঠতে বললো, আবার সামান্য ভুলের জন্য আমাকে এমন কঠোর শাস্তি দিও না। সারা দিলেন এবং নিজেকে বুঝিয়ে সেহের কন্যাকে কি অপরিচয় দিলেন। বললেন, তুমি জেনে রেখো মহাবলী রাজা ছিলেন সেই রাক্ষস। সে বললে, দিন তুমি মুক্ত হবে, তুমি আজ তুমি শাস্তি মুক্ত হতে হবে, তোমার অনুভূতি পেলে বাবার কাছে ফিরে যাও। সে বললো, রাজকে ফিরে যাও, তুমি আমাকে বাবার কাছে নিয়ে চলো। সে বললো, আমি তোমাকে এটা কিছুদিন রানীকে বাবার কাছ থেকে অনুভূতি করে তখন আমি বলি, তোমার দীর্ঘদিন মানুষের সাথে মানুষের
গন্ধর্ব চলে গেছে, সে আমি যে মানুষের মতো হয়ে গেছে। সে আমাকে আজকে সে বললো আজকে আমার মন হয় যে তুমি আমাকে বাবার কাছ থেকে ফিরে নিয়ে এসে ভালোবাসা পাবে এবং তাই ইচ্ছা করবে, তাই এই যে খুব খুশি হলাম। তাই জন্য আজকে আমি রানীও বাবার কাছে ফিরে যাবো। আজকে তাকে রাস্তায় গিয়ে আমাকে অমর্ত্যপুরে দিন কাটাতে লাগলো। মন্ত্রী সত্যবাবুর কাছে সব শুনে মনের দুঃখ মরে গেল। হচ্ছে সেখানে মগধপুর নামক রাজ্যের রাজার নাম ছিল বীরবর। বীরবর অনেক প্রজার মধ্যে হিরণ্যরত্ন নামে এক বৈশ্যজয়ী বণিক ছিলেন। ওই বণিকের মদন সুন্দর নামে পরম সুন্দরী এক কন্যা ছিল। বসন্ত উৎসবের দিনে মদন সুন্দর খুব সুন্দর সাজে সেজে সখীদের সাথে মনের আনন্দে গোপনে বেড়াচ্ছিলেন। তখন সেই সময় ধর্মদত্ত বণিকের সেরা সোমদত্ত বসন্ত উৎসবের দিনে যোগ দিতে পারবে উপস্থিত হয়। যে দূরে পরম সুন্দরী কন্যাকে দেখে মুগ্ধ হলো, তার খুব ইচ্ছে হলো তাকে বিয়ে করার। সে সোমদত্ত বললেন যে আমি তাদের কাছে কি মনের ইচ্ছার প্রকাশ করলো। সোমদত্ত মদনকন্যা বলল 5 দিন পর তোমার বিয়ে হবে, তবে কথা শুনে শ্বশুর বাড়িতে যাওয়ার আগে তোমাকে দেখা করে যাবো। নির্দিষ্ট দিনে মদনকন্যার বিয়ে হলো। রাত্রিটা চলে যাওয়ার পর মদনকন্যার কাপড় সর্বাঙ্গ ঢেকে খাটের এক পাশে চুপ করে বসে রইল। তারপর স্বামী সোমদত্তকে ঘটনা খুলে বলল। একথা শুনে মদনকন্যা স্বামীর প্রথমে উত্তরে করলো, পরে তার মত দিল না। বললো না না না, যে যখন ছাড়বে না তোকে যাও, কথা বলতে দিচ্ছে তখন আমাকে উচিত। মদনকন্যা স্বামীর উদ্দেশ্যে মাঝরাত্রিরেই বিয়ের গয়না খুলে সমস্ত কাপড় ঢেকে সোমদত্ত বাড়ি চলে গেল। এদিকে চৌরাশি হাসে পথে ধাক্কা বললে তোমার কিন্তু ভয় ডর নেই যে একে গয়না পরে একা একা অন্ধকার রাতে কোথায় পথে বেরিয়েছ, এইটা গুলি গুলি কোথায় খুলে ফেলে দাও। ওখানে ভয় পেয়ে বাইরে প্রকাশ করল বণিক হিরণ্যদত্তর মেয়েকে আমি স্বামীর অনুমতি নিয়ে সোমদত্তের সঙ্গে দেখা করতে গিয়ে বাড়িতে যাচ্ছি প্রতিজ্ঞা করতে। ভাই তুমি এইসব গয়না খুলে প্রতিজ্ঞা করতেছো, তুমি কিছুক্ষণের অপেক্ষা করো, আমি ফিরে আসি। তারপর মদনকন্যা কথার বিশ্বাসী হয়ে চোরটাকে ছেড়ে দিয়ে বললে আসবে, সেখানে বসে রয়েছে। মদনকন্যা সোমদত্তের বাড়িতে গিয়ে দেখলো সে ঘুমিয়ে আছে। তাকে জাগিয়ে তোলা সোমদত্ত এক গভীর রাতে তাকে মদনকন্যাকে দেখে খুবই অবাক হয়ে জিজ্ঞাসা করলো তুমি এত রাতে এখানে কীভাবে এলে। মদনকন্যা মৃদু হেসে বলল তোমার যে কথা দিয়েছিলে সেই কথাটা রাখতে আমি স্বামীর অনুমতি নিয়েছি। সোমদত্ত কিছু করে জিজ্ঞাসা করলো যে তুমি যে বদনাকে বাঁধানোর জন্য এতদিনে করে স্বীকার